সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি শেখ রেদওয়ান জামান উৎস আবারও চলে আসলাম তোমাদের সাথে। আজকে টপিকস হলো জৈব যৌগ। শিক্ষার্থীদের জৈব যৌগ মানে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমাদের মধ্যে অনেক ভয় কাজ করে, ভীতি কাজ করে, বিশেষ করে অ্যাডমিশন এবং এইচএসসি যেটাই বলো না কেন। কারণ হচ্ছে তোমাদের প্রয়োজনীয় গাইডলাইনের অভাব এবং তোমাদের বেসিক ধারণার অভাবের কারণে এটি হয়। তো আজকে আমরা এই ছোট একটি ক্লাসে যতটুকু পারা যায় ততটুকু তোমার বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা অ্যাডমিশন এবং অন্যান্য জায়গায় ভালো করতে পারো। তাহলে আজকে আমরা জৈব যৌগ নিয়ে আলোচনা করব। তো জৈব যৌগ দেখো, প্রথমেই যদি জৈব যৌগ নিয়ে আলোচনা করতে যাই তাহলে জৈব যৌগটা কী জিনিস, কোথা থেকে আসলো? তো জৈব যৌগ কাদের বলে? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতকসমূহকে জৈব যৌগ বলে। তাহলে আমাদের বলো হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তো কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা বলবো হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন এবং কার্বনের জাতকসমূহ। এবার বলো তো, হাইড্রোকার্বন তো বুঝলাম যে কার্বন ও হাইড্রোজেন যাদের মধ্যে আছে তারাই হলো জৈব যৌগ। এখন হাইড্রোকার্বনের জাতকসমূহ কেন আবার? এবার দেখো আমার বলো তো যে CCl4 এটি কি হচ্ছে জৈব যৌগ? এখানে কি আছে দেখো তো, কার্বন আছে কিন্তু হাইড্রোজেন কি আছে? হাইড্রোজেন নাই। তাহলে তোমরা কমেন্ট করবা যে হচ্ছে CCl4টা কি জৈব যৌগ কিনা। তো দেখো CCl4টাও হলো তোমার জৈব যৌগ, কিন্তু এখানে হাইড্রোজেন নাই। কিভাবে এটা জৈব যৌগ সেটা আমরা দেখি। দেখো CH4 মিথেন, এটা তো একটা জৈব যৌগ, তাই না? তো CH4-এ যদি ফ্রি রেডিক্যাল ক্লোরিন ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া করানো হয়, প্রথম ধাপে কি উৎপন্ন হবে? CH3Cl, তাই না? পরের ধাপে কি উৎপন্ন হবে? CH3Cl প্লাস ক্লোরিন ফ্রি রেডিক্যাল CH2Cl। তারপরের ধাপে কি উৎপন্ন হবে? CH2Cl প্লাস ক্লোরিন ফ্রি রেডিক্যাল CHCl3। এই কিন্তু একটা বিশেষ নাম আছে, বলো তো এর নামটা হলো ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কিন্তু জৈব যৌগের একটা অন্যতম খুব গুরুত্বপূর্ণ যৌগ। পরবর্তীতে আমরা ক্লোরোফর্ম নিয়ে পড়ব। দেখো CHCl3 এর সাথে যদি আবার ক্লোরিন ফ্রি রেডিক্যালে বিক্রিয়া হয় তাহলে হলো CCl4। তাহলে দেখো কত সুন্দরভাবে আমরা বুঝলাম যে CCl4টাও জৈব যৌগ। কেন? এটা মাতৃ যে যৌগটা, মানে কোন যৌগ থেকে এসেছে? এটা এসেছে কোথা থেকে? মিথেন থেকে। মিথেন কি? সি আর হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন, এই হাইড্রোকার্বন। CH4 কিন্তু একটা হাইড্রোকার্বন। মিথেন এটা তাহলে অ্যালকেন, তাই না? তো অ্যালকেন এটা একটা জৈব যৌগ, তাহলে এইটা মাতৃ যৌগ ছিল জৈব যৌগ। তো ওই যৌগ থেকে আসছে CCl4, তাহলে এটা হলো হাইড্রোকার্বনের একটি জাতক। এই কারণে এটিও তোমার জৈব যৌগ। ঠিক আছে, অনেক জায়গায় আসছে এরকম যে হচ্ছে নিচে কোনটি জৈব যৌগ বা কোনটি জৈব যৌগ নয়। তাহলে দেখো এবার আমরা দেখো জৈব যৌগে কোন কোন টপিকস পড়বা। তোমাদের এই নিয়ে অনেক কনফিউশন থাকে যে এত বড় ভাইয়া কীভাবে পড়বো, এই জিনিসটা বলেন। তো টপিকগুলো আমাদের জানতে হবে, কোন কোন টপিক মেনলি আমাদের পড়তে হবে সেগুলো দেখো। আমি তোমাদের স্টার্ট দিয়ে কয়েকটা জিনিস বলে দিচ্ছি, কোন কোনগুলো না পড়লেই নয়। তো দেখো জৈব যৌগের এত হিউজ বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়তে পারি? দেখো এখানে জৈব বিকারক যেগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। জৈব বিকারক মানে কি? ওই যে ইলেকট্রোফাইল বিকারক, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে জৈব বিকারক সম্পর্কে ধারণা থাকতে হবে। আরেকটা কি? আরও হলো তোমার ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী হচ্ছে ইলেকট্রন আকর্ষী তোমার দুই ধরনের হতে পারে। জুট একটা প্রতিস্থাপন হতে পারে। তো ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়াগুলা কোনটা? জুট বিক্রিয়াগুলা পড়তে হবে, যেমন কি মার্কোনিকভ নীতি,
তারপর খারাসের নীতি, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপরে দেখো আমাদের আরো কি কি জিনিস পড়তে হবে। SN1 SN2 E1 E2 এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এরপর আসো তোমার বেনজিনের জুট বিক্রিয়া। কেমন জুট? ইলেকট্রন আকর্ষী। তো বেনজিন আমরা জানি মেইনলি বেনজিন কি দেয়? ইলেকট্রন আকর্ষী তোমার প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কিন্তু জুট বিক্রিয়া সাধারণত দেয় না। জুট বিক্রিয়া কখন দেয়? যখন হচ্ছে বিশেষ শর্ত প্রয়োগ করা হয় তখন জুট বিক্রিয়া দেয়। তো সেগুলা কোনগুলা জুট বিক্রিয়া দেয়, কোন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, সেগুলো আমাদের জানতে হবে। এবার বেনজিনের ওরিয়েন্টেশনের জন্য আমাদের মেইন যে জিনিসটা জানতে হবে সেটা কি? সেটা হলো তোমার নিচে কোনটি অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থপ্যারা আর হলো মেটা নির্দেশক, এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এরপরে দেখো আরও যেগুলো হচ্ছে নামীয় বিক্রিয়া আছে, নামীয় বিক্রিয়াগুলোও কিছু কিছু আলোচনা করব, কিভাবে তোমরা মনে রাখবা। নামীয় বিক্রিয়াগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আরও কিছু ধরনের বিক্রিয়া আছে যেগুলো হলো তোমার অ্যালডল ঘনীভবন, ক্যানিজারো, এগুলো মাস্ট পড়তে হবে। ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন, আরও তোমাদের যত ধরনের ওজনীকরণ বিক্রিয়া আছে ওজনীকরণ বিক্রিয়াগুলো পড়তে হবে। আরও দেখো তোমাদের তাহলে মোটামুটি এই টপিকসগুলো তোমাদের পড়তেই হবে। আরও তোমার নামীয় বিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া আছে, পার্থক্যকরণ বিক্রিয়া আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো তোমার গ্রিগনার বিকারক RMGX, এই সম্পর্কিত যত ধরনের বিক্রিয়া আছে সেগুলো সবই ইম্পর্টেন্ট। তাহলে একটা সুপার সাজেশন আমি দিয়ে দিলাম যে এই টপিকসগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো এবং ডিইউ যে কোনো সব অ্যাডমিশনের ক্ষেত্রে। তাহলে দেখো আমরা একটা একটা করে টপিকগুলো ক্লিয়ার করব। আর একটা ইম্পর্টেন্ট টপিক লেখা হয়নি, যেটা হলো সমানুকরণ বা সমানতা। সমানতা থেকে মাস্ট প্রত্যেক ইউনিভার্সিটিতে সমানুকরণ থেকে অবজেক্টিভ আসে যে হচ্ছে এর কয়টা সমানু সম্ভব, নিজের কোনটি যোগে কয়টা সমানু সম্ভব। তো সমানুকরণ আমরা পড়বো, কয়টা কিভাবে বের করব সেগুলোও আমরা ধারণা নেব। তো আমরা পড়তেছিলাম তাহলে যৌগ যৌগ কি, তাই না? এবার তাহলে পরের জিনিসে আমরা আসি। পরের টপিকসটা হলো তোমার যৌগ যৌগের ধারণা প্রথম কে দেন? প্রথমে দেয় হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। বিজ্ঞানী বার্জেলিয়াস সে কি বলছিল? সে হচ্ছে কি করছিল, সে জৈব যৌগ এবং অজৈব যৌগকে ভাগ করছিল দুইটা ভাগে। তো সেই প্রথম ধারণা দেয়। তো সে কি বলছিল দেখো, জৈব যৌগ কারা? তার মতে, বার্জেলিয়াসের মতে জৈব যৌগ ছিল কারা? জৈব যৌগ ছিল যারা হচ্ছে তোমার সজীব বস্তু থেকে প্রাপ্ত যৌগসমূহ। আর তোমার অজৈব যৌগ কারা ছিল? অজৈব যৌগ হলো নির্জীব বা মৃত বস্তু থেকে প্রাপ্ত পদার্থগুলো হচ্ছে তোমার বলছিল হচ্ছে অজৈব যৌগ। তো তার মতে এই ছিল জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য। এবং সে আরেকটা ধারণা দিছিল যে তাহলে অজৈব যৌগ থেকে কখনো জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়, জৈব যৌগ থেকে কখনো অজৈব যৌগতে যাওয়া সম্ভব নয়। তো তার এই ধারণাকে ভুল প্রমাণিত করে কে? কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝেই তোমার ইসে আছে। তো আমরা দেখি ফ্রেডরিক ভোলার কি বলছে। দেখো আমরা ল্যাবরেটরিতে অনেক কাজ করি না, ল্যাবরেটরিতে কাজ করতে করতে আমরাও দেখা যাচ্ছে কোনো জিনিস আবিষ্কার করে ফেলতে পারি। ইনি ল্যাবরেটরিতে তোমার কি নিয়ে কাজ করছিল? অ্যামোনিয়াম সায়ানেট এবং লেড সায়ানেট, এগুলো নিয়ে হচ্ছে তোমার বিক্রিয়া করে তিনি দেখেন যে
ইউরিয়া প্রস্তুত করে না, আকস্মিকভাবে সেখান থেকে তোমার কি প্রস্তুত হয়ে যায়, ইউরিয়া। তাহলে বলো অ্যামোনিয়াম সায়ানেট বা অ্যামোনিয়াম কার্বনেট, যেটা লেড সায়ানেটও যদি বলো, তো অ্যামোনিয়াম সায়ানেট এটা কি, এটা কিন্তু একটা অজৈব যৌগ। আর এই পাশে যেটা উৎপন্ন হলো ইউরিয়া, এটা কি, জৈব যৌগ। তাহলে দেখো সে কিন্তু অজৈব যৌগ থেকে ল্যাবরেটরিতে জৈব যৌগ উৎপন্ন করে ফেলেছিল। তাহলে এখান থেকেই ইনি হচ্ছে দেখালো যে অজৈব যৌগ থেকেও জৈব যৌগ তৈরি করা সম্ভব, জৈব যৌগ থেকে অজৈব যৌগ তৈরি করা সম্ভব। এই জন্যে সে প্রথম এই বার্জেলিয়াসের মতবাদকে ভুল প্রমাণিত করে সে এইটা তত্ত্ব দেওয়ার কারণে তাকে বলা হয় কি, আধুনিক জৈব রসায়নের জনক। আধুনিক জৈব রসায়নের জনককে তাহলে ফ্রেডরিক ভোলার। মনে থাকবে? ওকে, তাহলে এবার আমরা পরের টপিকসে যাই। দেখো তাহলে আমরা এবার বলছি যে সমানতা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সমানতা থেকে প্রত্যেকবারই কোশ্চেন আসে। তো সমানতা কি জিনিস? সমানতা হলো গাঠনিক সংকেত একই কিন্তু আণবিক সংকেত ভিন্ন, এদেরকে পরস্পরের সমানু বলে। তো তাহলে কি বলো, আমাদের সাথে বলো, গ্রাস এক কিন্তু আঁশ ভিন্ন, তাদেরকে কি বলবে, তাদেরকে বলবে হচ্ছে তোমার সমানু, এরা পরস্পরের সমানু। তাহলে এখন দেখো সমানুতা পড়ার জন্য তাহলে আমাদের আগে আণবিক সংকেত যেগুলোর হচ্ছে গাঠনিক সংকেত একই থাকবে, আণবিক সংকেত একই থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। আণবিক সংকেত একই কিন্তু মেনলি তোমার গাঠনিক সংকেতে ভিন্নতা থাকবে। তো এইটা যখন আমরা পার্থক্যকরণ করব দেখবা হচ্ছে তোমার কি গঠনগত সমাণু, তারপরে হচ্ছে আলোক সমাণু, তারপরে জ্যামিতিক সমাণু, সিস ট্রান্স, এগুলা পড়বো ভবিষ্যতে। তো আমরা সমাণুতে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস পড়তে হবে, যেগুলো হলো জৈব যৌগের শ্রেণী বিভাগ। তো এলিফ্যাটিক কারা, তো দুই ধরনের আছে, কি কি আছে বলো তো, এলিফ্যাটিক আর একটা হলো অ্যারোমেটিক। তো এলিফ্যাটিক কারা আমরা জানি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তাই না? এলিফ্যাটিক আবার কিন্তু তোমরা দুই ধরনের হতে পারে, একটা কি সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এই টার্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সম্পৃক্ত আবার অসম্পৃক্ত। এখন সম্পৃক্ত কারা, যারা সিঙ্গেল বন্ড, যেমন হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক। অসম্পৃক্ত কারা, যাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দ্বারা যুক্ত, যেমন হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। তাহলে আমরা এদের মধ্যে পার্থক্যকরণ কিভাবে করব সেই জিনিসটা দেখো। পার্থক্যকরণ করার জন্য আমাদের একটা জিনিস লাগবে, যেটা হলো বেয়ার পরীক্ষা করতে পারি বা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে আমরা এই টপিক্সের সাথে ওইটা পড়ে ফেলি, কোরিলেট করে তুমি যত পড়তে পারবা জৈব যৌগ তত ছোট মনে হবে এবং প্রত্যেকটা পড়া তত সহজ মনে হবে। তো দেখো তুমি যদি এই অ্যালকিন আর অ্যালকাইনের পার্থক্যকরণ, মানে অ্যালকেন থেকে অ্যালকিন অ্যালকাইনকে পার্থক্যকরণ করতে চাও, সম্পৃক্ত যৌগ থেকে অসম্পৃক্ত যৌগকে পার্থক্যকরণ করতে চাও, তাহলে দুইটা টেস্ট আছে। কি টেস্ট আছে আমার সাথে বলো, দুইটা টেস্টটা কি হলো, একটা হলো তোমার ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ সহ, আর একটা হলো তোমার বেয়ার পরীক্ষা। এখন দেখো ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষাটা কি। এখন অসম্পৃক্ত যৌগ মানে তুমি যদি অ্যালকিন বা অ্যালকাইনকে নাও, ধরো তুমি এখানে নিলা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা কি বলো তো, এটা হলো ইথিন, ইথিন বা অ্যালকিন। তো অ্যালকিন বা ইথিনকে যদি ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করাও, এখন কি হবে দেখো, CH2Br বন্ড CH2Br, তাহলে কি দাঁড়ালো, 1,2 ডাইব্রোমো ইথিন তৈরি হলো। তাহলে এখন 1,2 ডাইব্রোমো ইথিন তৈরি হয়ে গেল। তাহলে দেখো এইটা কি করে, এই যে ব্রোমিনের যে লাল বর্ণ আছে, এই লাল বর্ণটা এখানে
অ্যালকিন বা অ্যালকাইন অসম্পৃক্ত যৌগটা কি করে, ব্রোমিন দ্রবণে লাল বর্ণ দূরীভূত করে। তাহলে যারা দূরীভূত করতে পারে তারাই হচ্ছে আমরা বুঝে যাব তাহলে সেটা অসম্পৃক্ত দ্রবণ, আর যারা দূরীভূত করতে পারে না তারা হলো কি লাল বর্ণ থাকলে সেটা বুঝতে পারবো যে আমরা সেটা অ্যালকেন ছিল। তাহলে এবার বেয়ার পরীক্ষায় কি, বেয়ার পরীক্ষাটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই যৌগের নাম তোমরা শুনে থাকবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এমন একটা যৌগ, এটা কিন্তু তোমার নিজেই যে কোনো এসে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। কারণ কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে একটা নিজস্ব বর্ণ আছে, এই নিজের নির্দেশক হিসেবে ব্যবহার করা যায়। তো একে কি এর গোলাপি বর্ণ, এর এই গোলাপি বর্ণ থাকার কারণে, নিজস্ব বর্ণ থাকার কারণে আমরা এটাকে নির্দেশক হিসেবেও ব্যবহার করতে পারি যৌগে। তো দেখো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 বেয়ার পরীক্ষা দ্বারা কি বোঝায়, KMnO4 সহ পরীক্ষা। তাহলে দেখো ইথিন বা যে কোনো ইথাইন এদের দ্বারা পরীক্ষা করে দেখবা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে এরা কি করবে, এরা তোমার হচ্ছে একে জারিত করে দেবে। তো জারিত যদি করে দেয় সেখান থেকে দেখো অ্যালকোহল উৎপন্ন করবে, ডাইঅল উৎপন্ন করে ফেলবে, CH2 বন্ড OH বন্ড CH2 বন্ড OH, তাহলে ইথিলিন গ্লাইকল বা 1,2 ডাইঅল উৎপন্ন করলো। তাহলে বেয়ার পরীক্ষা বা এই গোলাপি বর্ণটাও এরা দূরীভূত করে দেবে, এতে হচ্ছে লাল বর্ণ দূরীভূত করবে ব্রোমিন দ্রবণে, আর বেয়ার পরীক্ষা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে গোলাপি বর্ণ দূরীভূত করবে। তাহলে দেখো সম্পৃক্ত কারা অ্যালকেন, অসম্পৃক্ত কারা অ্যালকিন বা অ্যালকেন। তাহলে আমরা এই দুইটা পরীক্ষা দ্বারা ওই দুইটা পার্থক্য করতে পারি, তাই না? এবার তাহলে আমরা আসি অ্যারোমেটিকে। দেখো অ্যারোমেটিক কারা, অ্যারোমেটিক যৌগ হলো বেনজিন এবং বেনজিনের জাতক। তাহলে অ্যারোমেটিক হতে গেলে আমাদের এই স্ট্রাকচারটা খুবই প্রয়োজনীয়। এটা হওয়ার কারণ কি, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তো সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকলে এইটা যেমন বেনজিন, আবার দেখো এই বেনজিনই পাশাপাশি দুইটা থাকলে এটাকে তখন আমরা বলতেছি কি ন্যাপথলিন। আর যখন তিনটা থাকতেছে আর একটা যদি যুক্ত হয়ে যায় সেটাকে আমরা তাহলে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে অ্যানথ্রাসিন। তাহলে আমরা মোটামুটি অ্যালিম্ফিটিক অ্যারোমেটিক এগুলো নিয়ে আলোচনা করলাম। আবার কিছু যৌগ আছে যেগুলো অ্যারোমেটিকের মধ্যে হেটারো অ্যারোমেটিক। হেটারো হওয়ার কারণ কি, আমরা জানি এই বেনজিনে C6H6 তাই না এর সংকেত। তো দেখো এই C6H6 তোমার যদি হাইড্রোজেনের জায়গায় অন্য কোনো কার্বনের জায়গায় যদি অন্য কোনো পদার্থ থাকে, যেমন এই তোমার স্ট্রাকচারের মধ্যে ধরো নাইট্রোজেন চলে আসলো কার্বনের জায়গায়, নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, তারপর অন্য যে কোনো হচ্ছে যদি মৌল চলে আসে নাইট্রোজেন অক্সিজেন এখানে, সেগুলোকে বলবো আমরা হেটারো যৌগ। তো নাইট্রোজেন আসলে সেটাকে কি বলবে, পিরিডিন। অক্সিজেন আসলে, সালফার আসলে বলবে সেটাকে থায়োফিন। তো এইভাবে তোমরা কোনটা আসলে কি হয় সেটা দেখে নেবা। অক্সিজেন আসলে ফিউরান। ওকে, তাহলে আমরা অ্যারোমেটিক অ্যালিফেটিক পড়লাম। আমাদের খুবই দ্রুত গতিতে আগাতে হবে, কারণ জৈব যৌগ এই জিনিসটাই তোমরা 2-2.5 মাস এমনকি সারা বছর ধরে পড়ো, তাও হচ্ছে তোমাদের ক্লিয়ার হয় না। তাহলে আমরা একটা ক্লাসে মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করতেছি, তাহলে বুঝতেই পারছো কতটা টাফ বিষয়। দেখো তাহলে এবার আমরা সমানুতাতে যদি যাই, আমরা যদি জৈব যৌগের শ্রেণীবিভাগের ক্ষেত্রে সমানুতা কয় ধরনের সেটা ভাগ করতে যাই। আর সমানুতা কী জিনিস, সমানুতা আমরা আগেই বলেছি যে যেগুলা যৌগের আণবিক সংকেত একই কিন্তু কি গাঠনিক সংকেত হলো ভিন্ন, তারা পরস্পরের সমান। তাহলে সমান হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে, আর জৈব যৌগের তোমার প্রাচুর্যতা কেন, জৈব যৌগের সংখ্যা কিন্তু তোমার 80 লক্ষেরও অধিক। তো জৈব যৌগ এত পরিমাণ হওয়ার কারণটা কি, কারণটা হলো তিনটা। দেখো একটা হলো তোমার কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তো ক্যাটিনেশন ধর্মটা কি,
ক্যাটিনেশন ধর্মতা হলো যৌগ যৌগের যুক্ত হওয়ার ক্ষমতা। কার্বনের যে হচ্ছে 4টা বন্ড থাকে, এই 4টা বন্ড দ্বারা ও অনেক যৌগ উৎপন্ন করতে পারে। তো এইখানে তোমার ক্লোরিন থাকলো, ওকে সরাই দিয়ে ব্রোমিন বসলো, পরবর্তীতে অন্য কোনো মৌল বসলো, এইভাবে যুক্ত হতে হতে ও অনেকগুলা যৌগ উৎপন্ন করতে পারে। এই ক্যাটিনেশন হলো যৌগ গঠন করার প্রাচুর্যতা। তাহলে এই কার্বনের ক্যাটিনেশন ধর্ম হওয়ার কারণে যৌগ যৌগের সংখ্যা এত বেশি, এটা একটা পয়েন্ট। আরেকটা হলো সমানতা ধর্ম। ওই যে সমানতা পড়ছি, সমানতার কারণে, যেমন ধরো আণবিক সংকেত এক, কিন্তু ওই একই আণবিক সংকেত দিয়ে গাঠনিক সংকেত বিশিষ্ট অনেকগুলা যৌগ গঠন করা সম্ভব। সেই কারণে এই সমানতার কারণেও হচ্ছে যৌগ যৌগের প্রাচুর্যতা এত বেশি। আরও একটা হলো পলিমারকরণ। তো পলিমারকরণের কারণে যৌগ যৌগের সংখ্যা বেশি হয় কেন? আমরা দেখো মনোমার থেকে পলিমার যৌগ তৈরি করতে পারি। অনেকগুলা পলিমার যৌগ মানে n সংখ্যক যুক্ত হয়ে যৌগ গঠন করে। তো এইটার কারণেও তোমার হচ্ছে এই 3টা বৈশিষ্ট্যের কারণে যৌগ যৌগের সংখ্যা এত বেশি। তাহলে আমরা এবার পড়ব হচ্ছে সমানতা। এখন সমানতা পরপর দুইটি যৌগের মধ্যে কি থাকে? পাশাপাশি দুইটি যৌগের মধ্যে সমাণুর ক্ষেত্রে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। একই গোত্রের দুইটা সদস্যের মধ্যে, পরপর দুইটা সদস্যের মধ্যে কি থাকে? মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তো মিথিলিন মূলকটা কি? দেখো কত কিছু আমরা জানছি একসাথে। তো মিথিলিন, দেখো মিথেন CH4, এটার থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় সেটাকে কি বলবো আমরা? CH3, মিথাইল মূলক, বা এটা হলো অ্যালকাইল বা মিথাইল। এটা ছিল অ্যালকেন বা মিথেন। অ্যালকেনের প্রথম সদস্য হলো মিথেন। তো মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় সেটাকে আমরা বলি মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক। অ্যালকাইল থেকে যদি আরেকটা হাইড্রোজেন চলে যায় সেটাকে আমরা বলি মিথিলিন মূলক। ঠিক আছে? তো পরপর দুইটা যৌগের মধ্যে, একই গোত্রের পরপর দুইটা যৌগের মধ্যে কি থাকবে? একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তো এটাই হলো তোমার সমানতার বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে তোমার একই গোত্রের মধ্যে কি রাসায়নিক ও ভৌত ধর্মে মিল থাকবে, তাই না? পরপর ভিন্ন দুইটি গোত্রের মধ্যে হচ্ছে পার্থক্য থাকবে। তো এবার আমরা তাহলে সমানতার শ্রেণী বিভাগে যাই। তাহলে কয় ধরনের? একটা হলো গাঠনিক, আর একটা হলো স্টেরিও। তো গাঠনিকটা আবার কয় ধরনের? গাঠনিকটা আবার হলো 5 ধরনের। একটা হলো চেইন বা শিকল, আরেকটা কি? আরেকটা হলো তোমার অবস্থান সমানতা, অবস্থান বা পজিশন, অবস্থান সমানতা। আরেকটা হলো কার্যকরীমূলক সমানতা, কার্যকরীমূলক। আরেকটা কি? আরও দুইটা আছে। একটা হলো মেটামারিজম বা মেটামার, আর একটা হলো টটোমারিজম। এই 5টা ভাগে ভাগ করা যায়। তো দেখো চেইন বা শিকল, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম, প্রত্যেকটা সম্পর্কে আমরা এখন বুঝবো প্রত্যেকটা কি। চেইন মানে তোমরা বুঝেই গেছো, চেইন বা শিকল হলো তোমার অবস্থানের কারণে। ঠিক আছে? তাহলে দেখো এরকম যদি সেম পজিশনে থাকে, এক শিকল অনুসারে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা। তাহলে দেখো আমরা পড়তেছিলাম চেইন বা শিকল সমানতা। চেইন বা শিকল কারা হবে? ধরো এই যে এন কাকে বললাম? নর্মাল, যারা হচ্ছে একই অবস্থানে থাকবে। ধরো সরল রেখা বরাবর, যেমন কার্বন 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 কার্বন, এইটাকে বলবে 4টা কার্বন ধরো যদি থাকে তাহলে সেটা হবে কি? এন বিউটেন। এখন যদি এরকম অবস্থা থাকে, টি শার্টের মতো থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটিকে বলবো আইসো। তো আইসো কাদের বলবো? দেখো যদি কার্বন 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 এরকম আকারে থাকে সেটা হবে তোমার আইসো। আর আরেকটা আছে তোমার হলো নিও। নিও কাদের বলবো?
এরকম অবস্থা যদি প্লাস চিহ্নের মতো থাকে তাহলে সেটা হবে তোমার নিও, আর যদি টি শার্টের মতো থাকে সেটা হলো আইসো, আর এই যে এরকম থাকলে সেটাকে বলবো এন। তো এরকমভাবে নিও হতে গেলে কিন্তু তোমার দেখো 5 কার্বন হয় লাগতেছে, তাহলে এরকম একটা কোশ্চেন হতে পারে যে নিচের কোনটি নিও যৌগ নয়। তো তোমার বিউটেন দ্বারা কিন্তু নিও যৌগ হবে না, পেন্টেন লাগবে, অবশ্যই 5টি কার্বন লাগবে এজন্য। আর এইটা হলো তোমার আইসো। তাহলে দেখো ইন নর্মাল, ইন আইসো আর হচ্ছে নিও, তিনটার মধ্যে এরা হচ্ছে পরস্পরে কি হবে, চেইন বা শিকল সমানতা। তাহলে চেইন বা শিকল সমানতা ক্লিয়ার। এবার আমরা আসবো অবস্থান বা পজিশন। অবস্থান কিভাবে বুঝবা? অবস্থান সমানতা বোঝার জন্য তোমার আগে তোমার দেখো কার্বন কার্বন বন্ধন রয়েছে, এখানে ধরো ডাবল বন্ডটা প্রথমে থাকলো, তাহলে আমরা জানি যে কার্যকরী মূলকের ক্ষেত্রে এই যে ডাবল বন্ড বা কার্যকরী মূলক যেটা আগে অবস্থান করবে সেটার থেকে আমরা 1 নাম্বার দিয়ে শুরু করব নাম্বারিং, তারপরে 2 3 এভাবে আগে আগে যাবে। তো এইটাই দেখো 1 নাম্বারে ছিল, কিন্তু পরেরটাই যদি এখানে আমি চেঞ্জ করে দিই, এরকম যদি থাকে তাহলে কিন্তু সেটাই কিন্তু 2 নাম্বারে চলে গেল। তো 2 নাম্বারে চলে যাওয়ার কারণে এই 2 আর এইটা হচ্ছে তোমার হচ্ছে 1। তো এই নাম্বারিংয়ের যে পার্থক্য, এই অবস্থান, এই ডাবল বন্ডের বা কার্যকরীমূলক অবস্থানের পার্থক্যের কারণে যে সমানতা হয় সেটাই হলো অবস্থান সমানতা। ঠিক আছে, তোমরা ইজিলি বুঝতে পারবে এই জিনিসগুলো। এবার দেখো পরেরটা কি, কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতা কিভাবে দেখবা? আমরা তো জানি যে ইয়ে হওয়ার জন্য কি হওয়া লাগবে, আণবিক সমানতা সমান হওয়ার জন্য আণবিক সংকেত 1 কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তো আণবিক সংকেত 1 দেখো C4H10O, তাহলে এটা কি হলো, এটা CN 4 দুগুণে 8 CnH2n + 2O। এই সংকেত বিশিষ্ট কোন যৌগ হতে পারে? কার্যকরীমূলক ভিন্ন কিন্তু হচ্ছে কি কি হতে পারে দেখো, তাহলে CnH2n + O, তাহলে দেখো আমার সাথে এদিক C2H5OH, এটা কি, এটা কি বলতো? এটা হলো ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। তো এটাতে কি দেখো 2 6 দেখছো, তাহলে হচ্ছে এটা CnH2n + O এর মধ্যে পড়ে, এটি একটা গেল ইথাইল অ্যালকোহল। আর একটা দেখো, আরেকটা কি হতে পারে, CH3O বন্ড CH3, এটাকে কি বলবে? এটা হলো ডাই ইথাইল ইথার। তাহলে এই দুইটা তোমরা কিভাবে বুঝলে? এটা ডাইইথাইল ইথার আর এটা ইথাইল অ্যালকোহল, এই দুইটা পরস্পরের কি কার্যকরীমূলক সমাণু। তাহলে আমরা এরকম কার্যকরীমূলক সমাণু পাবো যে যাদের আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে, আর কার্যকরীমূলকের পার্থক্য থাকবে। তো কার্যকরীমূলকের পার্থক্য থাকলে অবশ্যই রাসায়নিক ধর্মে ভিন্নতা হবে, এটা স্বাভাবিক। তাহলে এবার আমরা এগুলো থেকে কিন্তু সমাণু বের করতে পারো। তাহলে তোমাদের বলে দিতে পারে C4H10O এই বিশিষ্ট যৌগের কয়টা সমাণু সম্ভব। এটা কিভাবে বের করবা? 2টা সমানতা আমরা বের করেই ফেললাম, কার্যকরীমূলকের ভিন্নতা। আবার দেখবা যে এর মধ্যেই তোমার শাখা শিকল বানিয়ে সমাণু তৈরি করা সম্ভব কিনা, এভাবে সহজেই তোমরা সমাণু বের করতে পারবে। দেখো তাহলে পরের জিনিসটা কি, কার্যকরীমূলক গেল, এবার মেটামারিজম আর টটোমারিজম। এই যে আমরা এখানে অবস্থান সমানতা করলাম না, মেটামারিজমটা হলো একটা বিশেষ ধরনের অবস্থান সমানতা। তোমার কি করবে, মেটামারিজমে কি থাকবে, দুই পাশে ধরো একটি যৌগের এই পাশে 3 OH, এই পাশে হচ্ছে 3টা থাকলো, এই পাশে 2টা, আর একটা থাকলো এই পাশে 2টা 2টা, এরকম। তো অবস্থানের এই ভিন্নতার কারণে যে সমানতা তৈরি হয় সেটাই হলো তোমার মেটামারিজম বা মেটামার। আর টোটোমারিজম হলো এটা একটা জিনিস, এটা হলো বিশেষ ধরনের গতিশীল সাম্যাবস্থা। এটি একটি বিশেষ ধরনের গতিশীল ডাইনামিক সাম্যাবস্থা। তো বিশেষ ধরনের গতিশীল সাম্যাবস্থা, এখানে টোটোমারিজমে কি হবে, টোটোমারিজমে হবে কার্যকরী মূলকের ভিন্নতা সৃষ্টি হবে একদম। দেখো তোমার এখানে এক ধরনের বিশেষ ধরনের গতিশীল সমানতা, তাহলে হচ্ছে এখানে কি হবে, টোটোমারিজমে এক কার্যকরী মূলক থেকে অন্য কার্যকরী মূলক বিশিষ্ট যৌগে পরিণত হবে। দেখো তুমি যদি এখানে
কিটোন নাও, অ্যাসিটোন বা কিটোন, এক্ষেত্রে দেখো এই যে সিও মূলকটা আছে না, এখানে হাইড্রোজেনটা এখানে যাবে, এখানে যে কি করবে OH তৈরি করবে আর এখানে একটা ডাবল বন্ড সৃষ্টি করবে। একটা ইনল যে সমাণুটা তৈরি করবে সেটাই হলো এই টটোমারিজম বা টটোমার। তাহলে টটোমার কি? এক ধরনের বিশেষ ধরনের গতিশীল সাম্যাবস্থা। তাহলে আমরা গাঠনিক সমানতা পড়া হয়ে গেল আমাদের। এবার আমরা স্টেরিও সমানতা পড়ব। স্টেরিও সমাণু কারা? স্টেরিও হচ্ছে দুই ধরনের। একটা কি? স্টেরিও সমাণু দুই ধরনের, একটা হলো জ্যামিতিক সমানতা, আরেকটি হলো আলোক সমানতা। তো জ্যামিতিক কারা আর আলোক সমানতা কারা? জ্যামিতিক হচ্ছে আবার দুই ধরনের, কি আমরা পড়তে দেখো, এটা হলো সিস আর একটা হলো ট্রান্স। তো আমাদের এই জ্যামিতিক সমানতা হওয়ার শর্ত জানতে হবে এবং আলোক সমানু হওয়ার শর্ত জানতে হবে। তো জ্যামিতিক সমানতা কারা? সিস ট্রান্স কিভাবে হবে? দেখো, জ্যামিতিক সমানতা হতে গেলে আমাদের জ্যামিতিক সমানতা হতে গেলে কি, কার্বনের একই কার্বনে দেখো অবশ্যই দ্বিবন্ধনযুক্ত বা চাক্রিক এরকম হতে হবে। অবশ্যই কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, অসম্পৃক্ত বা চাক্রিক হতে হবে। যৌগকে অবশ্যই ফার্স্ট টার্ম কি অসম্পৃক্ত বা চাক্রিক হতে হবে। তাহলে আমরা দেখলাম, তাহলে জ্যামিতিক সমানতা দেওয়ার শর্ত কি? একটা হলো অসম্পৃক্ত বা চাক্রিক হতে হবে যৌগকে, আর একটা হলো অপ্রতিসম কার্বন হতে হবে। মানে একই কার্বনে একই ধরনের মূলক থাকা যাবে না। তাহলে এই কার্বনে ধরো CH3, তাহলে একই কার্বনে একই ধরনের মূলক থাকা যাবে না, ভিন্ন ধরনের মূলক থাকতে হবে। তো ভিন্ন ধরনের মূলক হলেই তখন জ্যামিতিক সমানতা হবে। আর একই কার্বনে যদি একই ধরনের মূলক থাকে, যদি পাশাপাশি দুই কার্বনে এক ধরনের মূলক থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু একই কার্বনে একই ধরনের মূলক মুক্ত ঘর্ষণ বাধাপ্রাপ্ত হতে হবে। এটাই হলো একটা টার্ম। তাহলে এভাবে তোমাদের কিন্তু অবজেক্টিভ দিতে পারে যে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। তখন অপশনে যদি দেখো এরকম একই ধরনের মূলক একই কার্বনে আছে, মুক্ত ঘূর্ণন বাধাপ্রাপ্ত হচ্ছে না, তাহলে সেটা জ্যামিতিক সমানতা হবে না। তাহলে এবার সিস এবং ট্রান্স, সিস কোনটা ট্রান্স কোনটা এটা কিভাবে বুঝবো? দেখো তাহলে CH3 OH, দেখো পাশাপাশি দুইটা কার্বনে পরপর দুইটা কার্বনের সন্নিহিত কার্বনে যদি একই ধরনের মূলক থাকে তাহলে সেটাকে কি বলবো? এটা হলো তোমার সিস। আর যদি এরকম থাকে, যদি এরকম অবস্থায় থাকে তাহলে এটাকে কি বলবো? দেখো ট্রান্স আকারে, মানে বিপরীত পাশে পরপর বা বিপরীত পাশে যদি হচ্ছে একই ধরনের মূলক থাকে সেটাকে বলবে হচ্ছে তোমার ট্রান্স সমাণু। এটা হলো সিস আর এটা হলো ট্রান্স। তো এখন সিস আর ট্রান্সের মধ্যে কিছু পার্থক্য আছে, সেখান থেকেও অবজেক্টিভ হতে পারে। তো সিস ট্রান্সের মধ্যে পার্থক্য কি? দেখো সিসের ক্ষেত্রে কি একই পাশে একই ধরনের মূলক থাকার কারণে এগুলো হলো তোমার বাল্কি গ্রুপ, মিথাইল গ্রুপ, এগুলো হলো অ্যালকাইল গ্রুপগুলো হলো বাল্কি গ্রুপ, বা একই ধরনের গ্রুপ থাকার কারণে বাল্কি গ্রুপগুলো পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তো আমরা জানি বিকর্ষণ যদি করে তাহলে সেটা কি ভেঙে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তো বিকর্ষণ করলে তাহলে এখানে দেখো সিসের ক্ষেত্রে এইগুলো তাড়াতাড়ি ভেঙে যাবে এবং ট্রান্সের ক্ষেত্রে এটা কি তাহলে সুস্থিতি হবে। ট্রান্সে কিন্তু বিপরীত পাশে আসে, এই জন্য বিকর্ষণ হবে না সেরকম, এই জন্যে তোমার ওইটা সুস্থিতিশীল বেশি হবে। তাহলে দেখো বৈশিষ্ট্য আমরা কিভাবে সহজে পড়তে পারি বিকর্ষণ হওয়ার কারণে। তাহলে এদের কি হবে? সুস্থিতি কম, আর এটা কি? এটা সুস্থিতি বেশি, সুস্থিতি। আর দুই নাম্বার দেখো, যেটা দ্রবণে যত তাড়াতাড়ি আসবে, মানে কম তাপে যদি, গলনাঙ্ক বলতে কি বোঝায়? যেটা গলতে শুরু করা, যেই তাপমাত্রায় গলতে শুরু করে সেটাকে আমরা বলি গলনাঙ্ক, আর যে তাপমাত্রায় ফুটতে শুরু করে সেটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। এখন
যদি কম তাপমাত্রায় তো এরা ভেঙে যাবে, কারণ এরা তো হচ্ছে বিকর্ষণ করে, তাই না? এই জন্য সিসের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হবে কম। আর এই ট্রান্সের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে বেশি। তাহলে আরেকটা জিনিস যাদের এটাও মাথায় থাকবে না তারা এইভাবে মনে রাখতে পারো, সিসের গফ হলো কম, এই জন্য সুস্থিতি কম। সিসের যদি গফ কম হয়, গফ কম হওয়ার কারণে এই বেচারা খুবই সৎ, কিন্তু তাও ওর গফ টিকে না। কিন্তু এ দেখো, এর গফ বেশি থাকার পরেও এ সবকটাকে হ্যান্ডেল করতে পারছে। কিন্তু এই বিষয় থেকে কিন্তু তোমরা কেউ সিরিয়াসলি নেবে না, এটা মজার কারণে তোমাদের মনে রাখার কারণে বলা হচ্ছে। তাহলে দেখো আরেকটা পরের টার্ম কি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি এর কম হয়, আরেকটা হলো এর দ্রাব্যতা, দ্রবণে আসার প্রবণতা বেশি, তাহলে দ্রাব্যতা প্রতিসরণাঙ্ক এসব বেশি হবে। এর দ্রাব্যতা প্রতিসরণাঙ্ক এগুলো হবে কম। তাহলে সহজেই আমরা সিস এবং ট্রান্সের মধ্যে পার্থক্য পড়ে নিলাম এবং ওর বৈশিষ্ট্যগুলোও পড়ে নিলাম। তাহলে এবার দেখো সিস উদাহরণ কি, একটা ম্যালেইক আছে, ম্যালেইক অ্যাসিড, আর একটা হলো তোমরা বই থেকে দেখে নেবে এই দুটার উদাহরণ। তাহলে আমরা সিস ট্রান্সও পড়লাম। এবার আমরা আলোক সমানতার মধ্যে কি পড়ব? আলোক সমানতা হওয়ার বৈশিষ্ট্য। তাহলে দেখো আলোক সমানতা, আলোক সমানতা কারা দেবে? আলোক সমানতা হওয়ার শর্ত হলো 1 নাম্বার অপ্রতিসম হতে হবে, অপ্রতিসম। তারপর কি, কাইরাল কেন্দ্র থাকতে হবে, কাইরাল কেন্দ্র। এখন আমরা এই জিনিসটা বুঝবো, কাইরাল জিনিসটা কি, কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্রটা কি। দেখো কার্বনের 4টা বন্ড আছে না, 4টা বন্ডে যদি 4 ধরনের মূলক থাকে সেটাকে আমরা বলবো কাইরাল কেন্দ্র। দেখো মিথিলা যদি আমরা বলি, মিথিলার বিষয়টা কি, প্রথম দিকে কি ছিল? প্রথম দিকে মিথিলার, দেখো মিথিলার প্রথম দিকে হাজবেন্ড ছিল হচ্ছে তোমার তাহসান, তাই না? প্রেমিক বা ইয়ে বলো, যেটাই বলো। তারপরে কি হলো? তারপরে ওর জন নামের একজনের সাথে সম্পর্ক ছিল, পরবর্তীতে আরেকজনের সাথে, তারই ওর নাম আসলে আমার মনে হয় ফাহাদ নাকি, ওর সাথে ছিল। পরবর্তীতে এখন সৃজিতের সাথে আসে। তাহলে এ কিন্তু এক ধরনের উৎকৃষ্ট কাইরাল কার্বনের উদাহরণ। বা ফানি থিং বাদ দিয়ে আমরা বলি যে কাইরাল কেন্দ্র, ধরো তোমার যদি 4 ধরনের বন্ধু থাকে, 4 জনের নাম, একজনের নাম রহিম, একজনের নাম করিম, একজনের নাম সাকিব, একজনের নাম এরকম 4 ধরনের যদি মানুষ থাকে, তাহলে কি, তাহলে ওইটা হচ্ছে কি কাইরাল, মানে ভিন্ন ধরনের। তো এরকম একই কার্বনে কি, একটা কার্বনে 4টা ভিন্ন ধরনের মূলক থাকতে হবে। দেখো এখানে ধরো CH থাকলো, এখানে হাইড্রোজেন, এখানে Cl, এখানে OH। তাহলে এটা কি, এটা একটা কাইরাল কেন্দ্র এবং এখানে স্টার আকারে দেওয়া হবে। এবার এখানে একটা মজার জিনিস আছে যে কোনটার ক্ষেত্রে কাইরাল কেন্দ্র যতটা, তাহলে সেখান থেকে তোমরা কয়টা আলোক সমান হবে সেটাও বের করতে পারবা। যেমন কোনো যৌগের ক্ষেত্রে 2n সংখ্যক যদি কাইরাল কার্বন হয়, তাহলে 2n সংখ্যক হবে ওর সমান। এটা দ্বারা আমরা একটা যৌগের সমানতা বের করে দেখাচ্ছি। দেখো গ্লুকোজের গাঠনিক সংকেত তোমরা জানো? কয়জন জানো কমেন্টে করো। দেখো গ্লুকোজের গাঠনিক সংকেত হলো CHO, অ্যালডিহাইডমূলক C1 1 2 3 4 5 6 কার্বন। তাহলে দেখো এখানে H OH OH H H OH OH H 1 2 3 4 5 6। তাহলে এটা একটা কি, এটা একটা ডি গ্লুকোজ। ডি কেন হলো? কারণ এখানে দেখো ডান পাশে OH মূলক অবস্থান, দূরবর্তী কার্বনের ডান পাশে OH মূলক অবস্থান করার কারণে এটা একটা ডি গ্লুকোজ। এর ক্ষেত্রে দেখো কয়টা কাইরাল কেন্দ্র, এইটা 4 ধরনের মূলক, এজন্য এটা একটা কাইরাল কেন্দ্র, এটা একটা কাইরাল কেন্দ্র, এটা। তাহলে টোটাল 1 2 3 4, 4টা কাইরাল কেন্দ্র। তাহলে ওর সমাণু কয়টা হবে? 2⁴ সংখ্যক, তাহলে 16টি। তাহলে গ্লুকোজের দেখো কাইরাল কেন্দ্র কয়টা পেলাম আমরা? 4টা। আর সমাণু কয়টা পেলাম? তাহলে আলোক সমানতা হবে 16টা, সমাণু 16টা সম্ভব। এক্ষেত্রে তোমরা এই দ্বারা সমানতা বের করতে পারবে।
চিরাল কেন্দ্র দ্বারা। তাহলে এখন আমরা এখানে আরও কি কি জিনিস আছে সেই জিনিসগুলো দেখব। দেখো এখানে কয়েকটা জিনিস আছে জানতে হবে, যেগুলো হচ্ছে ডায়াস্টেরিওমার, তোমার ডায়াস্টেরিওমার, এনানসিওমার বা অ্যান্টিমার বা অ্যান্টিপড, এনানসিওমার বা এনানসিওমর্ফ কি জিনিস, রেসিমিক মিক্সচার, রেসিমিক মিশ্রণ, আরেকটা হলো তোমার কি ডায়াস্টেরিওমার, আরেকটা হলো মেসোযৌগ। তাহলে দেখো চারটা জিনিস আমরা দেখলাম, এটা কি এনানসিওমার, রেসিমিক মিক্সচার, ডায়াস্টেরিওমার, মেসোযৌগ। এগুলো আমাদের জানতে হবে আলোক সমানুর মধ্যে। ডায়াস্টেরিওমার কারা, একটা হলো ডি আর একটা এল। কিভাবে ডি এল বুঝবো, ছোট হাতের ডি এল, একটা হবে ডানাবর্তী, একটা হলো বামাবর্তী একই যৌগের ক্ষেত্রে। দেখো ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড, তার মানে কি ওই যে আমরা দেখছিলাম ওইচ ডান পাশে থাকলে সেটা ডি আর বাম পাশে থাকলে সেটা এল। তো একটা যদি 2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লাস ইসে ঘোরায়, আর একটা হলো 2.24 ডিগ্রিতে নেগেটিভে ঘোরায় এল এর ক্ষেত্রে, তাহলে এরা পরস্পরে কি হবে, এনানসিওমার বা অ্যান্টিমার বা অ্যান্টিপড। তো এতগুলা নাম আছে। তো রেসিমিক মিশ্রণ কারা হবে, এই ডি আর এল এর এই মিশ্রণ, একটা ডি আর একটা এল এর পাশাপাশি দুইটা এসের মিশ্রণকেই বলবে রেসিমিক মিশ্রণ। তাহলে রেসিমিক মিশ্রণ তাহলে বলো তো কি, তাহলে এইটা যদি একই পাশে ডান দিকে এত ডিগ্রিতে ঘোরায়, এটা যদি সমান অ্যাঙ্গেলে বাম দিকে ঘোরায়, তাহলে এটা পারস্পরকে কি করবে, নিষ্ক্রিয় করে দেবে। তাহলে সামগ্রিকভাবে বলা যায় যে আলোক নিষ্ক্রিয় হলো রেসিমিক মিশ্রণ, তাই না? এবার ডায়াস্টেরিও মানে হলো তোমার, এটা তোমরা বই দেখলে পড়তে বুঝে নিতে পারবা। ডায়াস্টেরিও মানে হচ্ছে তোমার আলোক প্রতিবিম্ব হবে না আর কি, মানে প্রতিবিম্ব হবে না। আর মেসোযৌগে হলো তোমার এই রেসিমিক মিশ্রণ যেটা, এই মেসোযৌগে হলো এক কম্পাউন্ডের ক্ষেত্রে, মানে একই পাশে একই যৌগের ক্ষেত্রে এক পাশে ডি এক পাশে এল দিকে ঘোরাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আলোক সমানতা আমাদের শেষ হয়ে গেল। তো এত হিউজ টপিকস আছে যে যৌবযোগে শেষ করা সম্ভবই না। তো তোমাদের আমি অল্প অল্প করে তোমাদের সবকটা ধারণা দিচ্ছি, যেটা তোমরা যদি ভবিষ্যতে আরও ক্লাস চাও তাহলে আরও আনবো তোমাদের জন্যে। আমাদের রাবি কোর্স চালু হয়েছে, তোমরা দেখবা রাবি কোর্সে জয়েন হওয়ার জন্য তোমরা রেজিস্ট্রেশন করে ফেলবা যত তাড়াতাড়ি সম্ভব। কারণ আর ইউ কোর্সে আমরা এরকমভাবে তোমাদের প্রতিদিনের ক্লাসে এমনভাবে তোমাদের বেসিকগুলা ক্লিয়ার করানো হবে যাতে তোমরা সহজে চান্স পেতে পারো। এমন সহজ এবং সাবলীলভাবে পড়ানো হবে যাতে তোমাদের সম্পূর্ণ ধারণা আসে তোমাদের জৈব যৌগ এবং যেসব ভয়ের চ্যাপ্টার আছে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তোমাদের ক্লাস হবে এবং সাথে পরীক্ষা হবে এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা, মানে আমাদের দ্বারাই তো কি করা হবে, এইগুলা সলভ করানো হবে। ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি পারো তোমরা সেই কোর্সে ভর্তি হয়ে যাও এবং তোমরা তাহলে আমাদের সাথে থাকো, আমরা তোমাদের জন্য সর্বোচ্চ দিয়ে এফোর্ট দিয়ে চেষ্টা করব। তাহলে দেখো যৌগ বিকারক বা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা পড়বো দেখবো। দেখো ইলেকট্রোফাইল কারা, নিউক্লিওফাইল কারা। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, আরেকটা হলো নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল কারা আর নিউক্লিওফাইল কারা। এখন দেখো ইলেকট্রোফাইল নামের সাথে মিল থাকবে। ইলেকট্রোফাইল কারা, এরা যারা নাম ইলেকট্রোফাইল তারা হচ্ছে ইলেকট্রন লাভার, আর যারা নিউক্লিওফাইল তারা হলো পজিটিভ লাভার। পজিটিভ মানে কি, মানে নিউক্লিয়াস কেন্দ্রে, কেন্দ্রে কি থাকে পজিটিভ কার্বন, কেন্দ্রে কার্বন থাকে পজিটিভ, তো নিউক্লিয়াস থাকে পজিটিভ, এই জন্য নিউক্লিয়াসকে যারা অ্যাট্রাক্ট করবে তারা হলো নিউক্লিওফাইল। আর ইলেকট্রন লাভার, ইলেকট্রন যেখানে আছে সেখানে যারা অ্যাটাক করবে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। এরা আবার দুই ধরনের। তাহলে ইলেকট্রোফাইল যেহেতু ইলেকট্রন লাভার হবে, এরা নেগেটিভ, তাহলে যারা হচ্ছে তোমার ইয়ে হবে তারা হচ্ছে তোমার কি ধনাত্মক হবে, তাই না, বা ইলেকট্রনের ঘাটতি হবে। আর একটা হলো তোমার, একটা হলো ধনাত্মক আর একটা হবে তোমার হচ্ছে নিষ্ক্রিয়, মানে হচ্ছে তোমার ওদের কোনো চার্জ থাকবে না। একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হলো আধানবিহীন, তো নিষ্ক্রিয়। তাহলে এরা আমরা কিভাবে চিনব,
কিভাবে চিনব ধনাত্মক কারা? প্রসম, নিষ্ক্রিয় বা প্রসম বলা যায়। তো প্রসম কারা? প্রসম নিউক্লিওফাইল কারা? প্রসম ইলেকট্রোফাইল কারা? প্রসম ঋণাত্মক ইলেকট্রোফাইল কারা? ধনাত্মক ইলেকট্রোফাইল কারা? আমরা এটা কিভাবে বুঝবো? দেখো এখন ইলেকট্রন লাভার ইলেকট্রোফাইল, তাহলে ওরা ধনাত্মক হবে। তো ধনাত্মক হাই হাই, এবার হাইতে হাইড্রোজেন, তা হাইড্রোনিয়াম, এরকম পজিটিভ যারা আছে। তারপর নাইট্রো হাই হাই নাই নাই ক্লোরা বললো, এরকম ছন্দ দিয়ে আমি বলতে পারি হাই হাই নাই নাই ক্লোরা বললো। তো শালার বউ এলো ফিরে, তো শালাতে হলো SO3 এইচ। তো এরকম দেখো, তাহলে এরা সব কি পজিটিভ। এই পজিটিভগুলো কি করবে? ধনাত্মক, এরা ধনাত্মক ইলেকট্রোফাইল। তাহলে তোমার বেনজিনে ধরো অ্যাটাক করলো, বেনজিনে আমরা জানি ইলেকট্রন আকর্ষী বিকারক যুক্ত হয়। তো ইলেকট্রন আকর্ষী যুদ্ধ বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া যখন হবে, তখন এই যে ইলেকট্রোফাইল দ্বারা এই যে বেনজিন চক্রে অ্যাটাক করবে, বেনজিনের ইলেকট্রনের প্রতি আকর্ষিত হবে। তো তাহলে এরা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। আর প্রসম কারা? প্রসম হচ্ছে যাদের হচ্ছে কি ইলেকট্রনের ঘাটতি থাকবে, ইলেকট্রন লাভার যেহেতু এদের, তাহলে অবশ্যই ঘাটতি আছে। তাহলে ঘাটতি কাদের থাকবে? BF3 AlCl3 FeCl3, এরা হচ্ছে তোমার প্রসম ইলেকট্রোফাইল। এটা তোমরা কিভাবে বুঝবা? যাদের হচ্ছে কি অসম্পূর্ণ অষ্টক, এদের সবকটার কি থাকবে? অসম্পূর্ণ অষ্টক থাকবে বা ইলেকট্রনের ঘাটতি থাকবে, তারাই হবে তোমার প্রসম ইলেকট্রোফাইল। এদের আবার আরেকটা নাম আছে, কি বলো তো? লুইস তত্ত্ব তো তোমরা পড়েছো, তাই না? লুইস তত্ত্ব অনুসারে কারা অ্যাসিড বা ক্ষার? লুইস তত্ত্ব হলো তোমার ইলেকট্রন, লুইস তত্ত্ব কারা? লুইস তত্ত্ব হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন সম্পর্কিত মতবাদ। তো ওই ক্ষেত্রে কারা অ্যাসিড? যাদের মুক্তজোড় ইলেকট্রন, যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে তারা কি অ্যাসিড, আর যারা মুক্তজোড় ইলেকট্রন ত্যাগ করবে তারা কি ক্ষার। তাহলে এখানে মুক্তজোড় ইলেকট্রন এরা কি করবে? ইলেকট্রন এদের ঘাটতি আছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করবে তারা, তাহলে এরা কি? এরা হলো লুইস অ্যাসিড। ঠিক আছে? তাহলে এবার দেখো আবার ঋণাত্মক, এবার আমরা পড়বো নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিয়াসে অ্যাটাক করবে, তাহলে এরা নিজে ঋণাত্মক। তাহলে ঋণাত্মক ইলেকট্রোফাইল কারা? যেমন তোমার হচ্ছে CH3-, এরকম বলেই দেবে কারা মাইনাস আকারে আছে, OH-, এরকম দেখে তোমরা বুঝতে পারবা এরা হচ্ছে ঋণাত্মক ইলেকট্রোফাইল। এবার দেখো প্রসম কারা হবে? প্রসম হচ্ছে যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, তারাই তো তোমার হচ্ছে নিউক্লিওফাইল হবে, কারণ ওদের পজিটিভের ঘাটতি আছে, ইলেকট্রন আছে। তাহলে মুক্তজোড় ইলেকট্রন কাদের আছে? যেমন হচ্ছে আমরা দেখতে পারি যে NH3, এর মুক্তজোড় ইলেকট্রন আছে এক জোড়া। তারপর পানির ক্ষেত্রে কিন্তু তোমার এদেরও মুক্তজোড় ইলেকট্রন আছে। তো এরকম যারা আছে OH এ কিন্তু পানির ক্ষেত্রে OH এ আছে। তো এদের যারা এরকম মুক্তজোড় ইলেকট্রন আছে তারা হচ্ছে তোমার প্রসম ইলেকট্রোফাইল আর ঋণাত্মক ইলেকট্রোফাইল। তো এবার দেখো, এইটা তোমরা একটা মজাদার জিনিস দিয়ে তোমাদের জন্য গান পরিবেশনের মাধ্যমে আমি মনে রাখাচ্ছি। দেখো ইলেকট্রোফাইল তাহলে কিসে অ্যাটাক করবে? বেনজিন চক্রে, মানে যেখানে হচ্ছে ইলেকট্রন আছে, ইলেকট্রনের আধিক্য আছে, সেখানে যায় অ্যাটাক করবে। আর নিউক্লিওফাইল কারা অ্যাটাক করবে? নিউক্লিওফাইল হচ্ছে তোমার নিউক্লিয়াসে অ্যাটাক করবে, তো কার্বন কেন্দ্রে। তাহলে কাদের? যাদের কেন্দ্রে ডেল্টা পজিটিভ আছে আর অক্সিজেন তো ডেল্টা নেগেটিভ, এই কেন্দ্রাকোষে এই কার্বনিলমূলক যাদের আছে, যেমন অ্যালডিহাইড বা কিটোনে, কিন্তু তোমার এই নিউক্লিওফাইলগুলো অ্যাটাক করবে। তাহলে দেখো ইলেকট্রোফাইলে এরা অ্যাটাক করছে, তাহলে যখন বেনজিন, তাহলে বলবে কি? ধরো একটা গান বলবে, এরা সব এই যে এক এক করে অ্যাটাক করবে। তো ধরো গান গাচ্ছে, বারে अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। তাহলে এর ক্ষেত্রে আবার কি বললো? ধরো তোমার এর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, আবার বলছে যে किसका है ये तुमको इंतजार मैं हूं ना देख लो इधर तो एक बार मैं हूं ना खामोश क्यों है जो भी कहना है कहो दिल चाहे उतना तुम उतना मांग लो हमको मिलेगा उतना प्यार मैं हूं ना। তাহলে দেখছো
এই গানের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিওফাইলগুলো নিউক্লিয়াস প্রতি আকৃষ্ট হবে, ইলেকট্রোফাইলগুলো ইলেকট্রন প্রতি আকৃষ্ট হবে। তাহলে ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রন লাভার, আর নিউক্লিওফাইল কারা? পজিটিভ লাভার। তাহলে এরকম যৌগযুগের আরও যেগুলো টপিকস আছে সেগুলো সম্পর্কেও ধারণা দেওয়া হবে তোমাদের পরবর্তী ক্লাস। যদি তোমরা করতে চাও, তোমরা যদি এরকম ক্লাস আরও চাও, তাহলে তোমাদের জন্য নিয়ে আসা হবে। আর তোমাদের জন্য কোর্সের ব্যবস্থা করা হয়েছে, সেই কোর্সে তোমরা যত তাড়াতাড়ি পারো জয়েন হয়ে যাও, তোমাদের জন্যে এত আমাদের কাজ। তাহলে তোমরা ক্রিয়েটিভ স্টার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো এরকম কোশ্চেনের জন্য। আবার দেখো, আমি তোমাদের সাথে ছিলাম, আমি হলাম শেখ রেদওয়ান জামান, উৎস রাজশাহী ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্ট, 17-18 শিক্ষাবর্ষ।